এখানে এটা ভাবার কিছু নাই যে একবার একজন রাষ্ট্রপতি হয়ে গেলেই তিনি সকল অপরাধের জন্য ক্ষমা পেয়ে যাচ্ছেন। নির্বাচনে আমরা যে মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের ফাইট দেখি, সেটা নারীর জন্য অ্যাক্সেস করা কঠিন। এখন পর্যন্ত আমি একটা বড় রিস্ক ফিল করছি, কারণ বিরোধী দলের এমপি হওয়া মহিলা হয়ে এটা খুব সহজ কথা না। আমরা এমন কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না যারা 24-এ আমার দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। বাম দলগুলো কখনোই ক্ষমতাসীনকে চ্যালেঞ্জ করেনি। তির্যকে আজ আমাদের অতিথি সংসদ সদস্য রাজনীতিক মার্দিয়া মমতাজ। মার্দিয়া মমতাজ, আপনাকে চর্চায় স্বাগত। আপনাকেও স্বাগত। আমরা এর সামনে তো রাজনীতি নিয়ে বেশ একটা হুলস্থুল। প্রথমেই একদম সাম্প্রতিক বিষয় যদি আমরা বলি যে প্রেসিডেন্টের পদত্যাগ এবং নতুন প্রেসিডেন্টের নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার গেলেন। তো এটা নিয়ে আপাতত বেশ একটা তোড়জোড় আছে। তো রাষ্ট্রপতি এক ধরনের দায় মুক্তি পান, কিন্তু আমরা দেখলাম যে একদম শুরু থেকে ওনার পদত্যাগের খবরটা আসবার আগে থেকে যে তাকে গ্রেপ্তার করা হোক, এই ধরনের নানা ধরনের বিরোধী পক্ষ থেকে, এনসিপির জায়গা থেকে গণ অধিকারও কথা বলেছে এটা নিয়ে। জামায়াত ইসলাম এটাকে কিভাবে দেখছে? আচ্ছা, রাষ্ট্রপতি যে দায় মুক্তিটা পান সেটা হচ্ছে তিনি কর্মরত অবস্থায়, এবং আমরা দেখেছি যে ফৌজদারি অপরাধের কারণে তাকে অভিযুক্ত করা যাবে না বা বিচার করা যাবে না, এই ব্যাপারে কিছু স্পেসিফিক নিয়ম আছে। কিন্তু তার রাষ্ট্রপতি হবার আগের কিংবা পরের কার্যক্রম কিন্তু এই দায় মুক্তির থেকে আলাদা। সুতরাং এটা মনে করার কিছু নাই যে একজন তার রাষ্ট্রপতি হবার আগের কোনো কাজের জন্য দায়মুক্ত হয়ে যাবেন। এটার উদাহরণ আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি। প্রেসিডেন্ট এরশাদ যখন তাকে পদচ্যুত করা হলো, এরপর তাকে বারবার কিন্তু মামলা, অ্যারেস্টের মুখোমুখি হতে হয়েছে, এবং শেষ সময় পর্যন্ত কিন্তু তার নামে যে মামলাগুলো ছিল সেগুলো চলমান ছিল। তো সেক্ষেত্রে আসলে প্রেসিডেন্ট এরশাদের পিরিয়ডের সাথে কিন্তু একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এরশাদ। তারপর কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন, এবং তারপর যেটা হলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার আসলো। প্রেসিডেন্ট তখন অনেকখানি আলংকারিক জায়গায় চলে গেল, এবং তার অধিকাংশ সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে বা সুপারিশ ক্রমে। তো সেই জায়গাটা কি একই জায়গায়? রাষ্ট্রপতির দায় মুক্তির ঘটনাটা একই, এই জায়গাটা সংবিধান একইভাবে অ্যাড্রেস করছে। সুতরাং এখানে এটা ভাবার কিছু নাই যে একবার একজন রাষ্ট্রপতি হয়ে গেলেই তিনি সকল অপরাধের জন্য ক্ষমা পেয়ে যাচ্ছেন। বরং এখানে আমাদের একটা বিষয় দেখার, আমরা যেটা নিয়ে শুরু থেকেই কথা বলছি দলীয়ভাবেই, এবং প্রথম অধিবেশনের প্রথম দিনটিতেই আমার দল সহ জোটের এমপিরা ওয়াকআউট করেন, কারণ যখন রাষ্ট্রপতি বক্তৃতা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, এর মূল কারণটা ছিল যে আমরা ফেসিস্টের সময়ে নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতিকে দেখতে চাইনি। এবং নির্বাচিত সরকার সবসময় কিন্তু এই কাজটা করে যে তারা সংসদ শুরুর পরে এই প্রসেসিংটাতে যায়। তো আমাদের কাছে আসলে এই ব্যাপারটা পরিষ্কার না যে এই সরকার কেন এই ব্যাপারটাকে এত শিথিলতা দেখাচ্ছিল। এবং রাষ্ট্রপতির কাছে তো আমাদের কিছু প্রশ্নও আছে। তিনি এর আগে যে কাজগুলো করেছেন, যেই পদগুলোতে দায়িত্ব পালন করেছেন, সেগুলোর ব্যাপারে তো আমাদের প্রশ্ন আছে। তিনি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে ছিলেন এবং যার প্রতিনিধি হয়েছিলেন তার বিরুদ্ধে তো এখন বড় একটি অভিযোগ যে সে ইসলামী ব্যাংককে অবৈধভাবে টাকা পাচার করা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার করেছে। সুতরাং সেই ব্যাপারে তো রাষ্ট্রপতির কাছে আমাদের প্রশ্ন আছে, জাতির প্রশ্ন আছে। আমরা বলেছিলাম যে এগুলোকে অ্যাড্রেস করা দরকার, এবং এজন্যই তার রাষ্ট্রপতি পরিবর্তন তো অবশ্যই দরকার, এবং তাকেও প্রশ্নবিদ্ধ করা দরকার, এবং এজন্যই রাষ্ট্রপতি পরিবর্তনটা তখন এসেনশিয়াল ছিল। তো আমরা আসলে জানি না যে এই যে একটা সময় নেওয়া হলো প্রায় 4-5 মাসের মতন, এটা আসলে কেন নেওয়া হলো। এটা ঠিক যে এটা ভবিতব্য ছিল এবং সেটাই হয়েছে। তো
তো সেটাকে আগে যখন বিরোধী দল পরামর্শ দিয়েছিলেন সেটাকে কেন ইগনোর করা হলো, এটা আসলে আমাদের এটা কাছে তো পরিষ্কার এমনও না। হতে পারে যে বিরোধী দলের সেই পরামর্শ বা সেই দাবি বা সেইটার পরিপ্রেক্ষিতেই সরকার এসেছে তো খুব বেশি দিন হয়নি, ফেব্রুয়ারিতে শপথ নিয়েছে, তো এখন হচ্ছে জুলাই শেষ প্রায়, জি। তো সেই সময়টাতে তারা হয়তো এক্সিকিউশনে গেল। বা আপনি এমনিতে এই রাষ্ট্রপতির জায়গাটাতে নানান ধরনের আলোচনা আছে, নানান ব্যক্তির আলোচনা আছে, জামায়াতের দিক থেকে কাউকে কোনোভাবে আমি এ পর্যন্ত দলের কাছ থেকে কোনো হিন্টস পাইনি যে কাউকে সাজেস্ট করা হবে কিনা, তো দলের কাছ থেকে শোনা পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলতে পারছি না। মানে এখনো দল সেভাবে সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা জানেন কি? জানি না। সেটাও জানেন না। জানি না। আচ্ছা, তো এই যে সামনে আবার আরেকটা বিষয়ও আসছে, একটা জাতীয় নির্বাচন গেল এবং এখন সামনে আসছে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতি কেমন জামায়াত ইসলামের? প্রস্তুতি বলতে আমরা তো বেশ কিছুদিন ধরেই এই ব্যাপারে কথা বলেছি। আমরা বলেছিলাম যে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া জরুরি, কারণ ফ্যাসিস্টের বিদায়ের সাথে সাথে স্থানীয় সরকারের স্ট্রাকচারগুলো এমপ্টি হয়ে যায় এবং স্থানীয় সরকারে এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করাটা আসলে এত বেশি জরুরি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, যেটার কিছুটা অভাব আমরা জাতীয় নির্বাচনের সময় খেয়াল করেছি। তো যাই হোক, এটা আসলে দেয়া হয়নি। বিএনপি তখনকার সময়ে ইন্টারিম গভর্নমেন্টের কাছে অপোজিট দাবি পেশ করে, সুতরাং এটা তখন সম্ভব হয়নি। তো এখন তো আসলে স্থানীয় সরকার নির্বাচন যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়াটা জরুরি এবং এখানে আমাদের প্রস্তুতি ভালো, আমরা প্রস্তুত হচ্ছি। যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার দল শুরু থেকেই, যখন থেকে রাজনীতি চর্চা করতে শুরু করেছে, নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতিতে অংশগ্রহণ করেছে। তো এখানে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আসলে যে আমরা দেখছি যে জেলা প্রশাসকগুলা কিংবা বিভিন্ন জায়গায় এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেগুলো রাজনৈতিক বিবেচনায় তো বটেই, তারপর হচ্ছে ভোট ছাড়া অ্যাপয়েন্টমেন্ট, এবং তৃতীয়ত হচ্ছে এগুলো প্রাইজ পোস্টিংয়ের মতন। জেলা প্রশাসক তো কখনোই ভোটে নির্বাচিত হন না। এখন যাদেরকে দেয়া হয়েছে, যারা জেলা পরিষদের চেয়ারম্যান বা আপনি যদি সেটা বলে থাকেন তাহলে, এবং এগুলো হচ্ছে হয়তো ওই এলাকায়, ওই আসনে, ওই জেলার ওই কোনো একটা আসনে একজন পরাজিত হয়েছেন, তাকে একটু সান্ত্বনা হিসেবে এই জায়গাটাতে দেয়া হচ্ছে, চেয়ারম্যান হিসেবে দেয়া হচ্ছে। এটা আসলে পুরো জায়গাটাকে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলে। আমরা বারবার বলছি যে আমরা জাতীয় নির্বাচনেও যেতে চাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, এবং এই ব্যবস্থাটা জামাতের, যিনি তৎকালীন আমিরে জামাত ছিলেন, সেই লেট 80s তিনি এটা তখন প্রস্তাবনা এনেছিলেন এবং বিভিন্ন রকম গড়িমসির পরে এটা 96-এ আসলে পাশ হয়। তো এখন স্থানীয় সরকার নির্বাচনকেও আমরা তাহলে কি বলবো এটা যে এখানেও একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে রাজনৈতিক দলগুলো কেউ কাউকে বিশ্বাস করবে না? জাতীয় পর্যায়ে বিশ্বাস করা এক কথা, আর অলরেডি সেখানে স্থানীয় সরকারের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি। স্থানীয় সরকারে অলরেডি একজন নির্বাচন ছাড়াই সেখানে আছেন, কাজ করছেন, এবং তিনি সেখানে দলীয়ভাবেই কাজ করছেন। সেটা তো নির্বাচিত। আমি যদি প্রেক্ষাপটটা কিছুটা বললেনও যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতনের পর সবগুলো জায়গায় আসলে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, যে স্থানীয় সরকার পুরোপুরি ভেঙে পড়ে। হ্যাঁ, সেটা ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর অফিস বা মেয়র বা যতগুলো লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারই আসলে ভেঙে পড়ে এবং সেখানে আসলে হচ্ছে এক ধরনের প্রশাসক নিয়োগ করা হয়। এখনো ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তরে প্রশাসক দিয়ে চলছে। তো সেই পিরিয়ডটা তো আসলে অন্তর্বর্তী সরকারের আমলের বিষয়, এবং সেটার তাহলে প্রাইজ পোস্টিংটা কি অন্তর্বর্তী সরকার করে গেল? বর্তমান সরকার এসে এর বেশিরভাগ জায়গায় বদলে দিয়েছে। সেই সময় কিন্তু একটা অভিযোগ কিন্তু বা একটা আলোচনা কিন্তু খুব ব্যাপকভাবে ছিল। আমরা এখানে এর আগেও আলোচনা আমরা করেছি, এস এম ফরহাদের সঙ্গে আলোচনা করেছি বা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে চর্চায় কথা বলেছি, যে একটা খুব গুরুতর আলোচনা ছিল যে অন্তর্বর্তী সরকারের মধ্যে জামায়াত ইসলামের প্রভাবটা প্রবল।
এবং কেউ কেউ এই অভিযোগ বিএনপির তরফ থেকেই অভিযোগ এসেছে যে জামায়াত ইসলামী তুলনামূলক বেশি পদায়নের পেয়েছে, এই ধরনের কথা কিন্তু এসেছে, এই অভিযোগগুলো কিন্তু ছিল। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো এবং তারপরে এখনো স্থানীয় সরকার হয়নি। তো এই যে জায়গাটা, সেক্ষেত্রে প্রাইস পোস্টিং এর কথা যদি আসে তাহলে তো উভয়ের ঘাড়ের দিকেই যায় আসলে। আমার কথা হচ্ছে এখানে আমরা যখন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করি, অভিযোগগুলো ভেগ হওয়া উচিত না। আমি যদি ইন্টারিম গভর্নমেন্টকে এটার জন্য অভিযুক্ত করি, তাহলে বিএনপি সরকারের উচিত ছিল এই বিষয়গুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। তা কি এসেছে? যেখানেই যতগুলো পোস্টিং হয়েছে, যদি তথাকথিত যেটা বলা হচ্ছে যে জামায়াতি সব জায়গায় খুবই প্রাধান্য পেয়েছে, তাহলে সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়নি কেন? এবং দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে এখনো আপনি যখন অ্যাপয়েন্টমেন্টগুলো চেঞ্জ করছেন, এটা ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে আপনি যেটা বললেন প্রশাসক থেকে শুরু করে সবগুলো জায়গায় আপনি যোগ্য লোককে নিয়ে আসুন, তাহলে তো সেখানে ঝামেলা হয় না। এক একটা ইউনিভার্সিটিতে আপনি এমন কিছু মানুষকে আমরা দেখছি যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যার স্টেটাস, রিসার্চ স্টেটাস বলেন কিংবা তার যোগ্যতা স্টেটাসে তিনি অনেকখানি পিছিয়ে। সুতরাং এখানে প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এবং যে কোনো অভিযোগের ভিত্তিতে বিএনপি তো এখন সরকারে, তাহলে তাদেরকে ইন্টারিম গভর্নমেন্টকে সেই অভিযোগগুলো করা উচিত। কারণ আমি একটা বলবো যে না, জামাত সেখানে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, আরেকজন এসে আপনাকে বলবেন যে হ্যাঁ এখানে এটা তো কোনো সমাধান না। তাহলে যারা দায়িত্বে আছে তাদের কাজ হচ্ছে এটাকে ক্লারিফাই করা। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে এই অন্যায়ের জন্য কে দায়ী খুঁজে বের করে অন্তত তার নাম প্রকাশ করা হোক, তাই না? আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যেখানে যোগ্য মানুষ আসছেন সেখানে কিন্তু কেউ কথা বলছে না। আমি আপনাকে দুই একটা হাতে গোনা যদিও বলতে পারবো অ্যাপয়েন্টমেন্টের কথা, যেগুলোর ব্যাপারে আমরা নিজেরাও খুশি হয়েছি যে এখানে একটা যোগ্য মানুষ এসেছেন। সুতরাং আমার প্রশ্ন কখনোই এটা নয় যে এখানে কেনই শুধুমাত্র বিএনপি একজনকে বসিয়েছে দেখেই আমি বিরোধিতা করছি, বিষয়টা সেটা না। তিনি যোগ্য কিনা এবং যত দ্রুত সম্ভব আমাদের যে নির্বাচনের দিকে হাঁটার একটা কথা ছিল সেটা আমরা যাচ্ছি কিনা, আমরা তো সেটা অবজার্ভ করছি। নির্বাচন কমিশন তো ইতোমধ্যে একটা সম্ভাব্য সময়, বছরের শেষ দিকে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং একটা পিরিয়ড ধরে বিভিন্ন ধাপে নির্বাচনটি হবে, এই ধরনের একটা আভাস আমরা জানি মোটামুটি পরিষ্কারভাবে। তো এই যে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ইসলামী বিভিন্ন সিটি কর্পোরেশন আছে বা বিভিন্ন ইউপি ইলেকশন হয়তো পরের লেয়ারে আসবে, এটা নির্বাচন কমিশন আসলে ঠিক করবে। তো এই পর্যায়ে জামায়াত ইসলামের কাছ থেকে নারী প্রার্থী আমরা কেমন পেতে পারি? এখানে আসলে কিছু জায়গা তো ডেজিগনেটেড ফর উইমেন, যেমন ভাইস চেয়ারম্যান 2 জন থাকছেন, একজন মহিলা। তো সেসব জায়গায় জামাত শুধু নতুন করে দিতে হবে, মানে নতুন করে কাজ শুরু করতে হবে বিষয়টা সেটা না। এর আগে বিভিন্ন জায়গায় কন্টেস্ট করেছে, 200-র বেশি নারী ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর নির্বাচিত হয়ে এসেছিলেন বিগত 20 বছরের যে বা 17 বছরের আমরা যে শাসনেরটার কথা বলি সেই সময় রিজার্ভড পোর্শনে। ডাইরেক্ট ইলেকশনে কিরকম আসবে এটা এখনো বলা যাচ্ছে না, হয়তো কিছু জায়গায় দেওয়া হবে, কারণ আমরা জাতীয় নির্বাচনে জামাতের কাছ থেকে এই বিষয়টি আমরা পাইনি। তখন আমরা বলেছিলাম যে আমরা প্রস্তুত হচ্ছি। সেই প্রস্তুতির অংশ হিসেবে হয়তো আমরা স্থানীয় নির্বাচনে কিছু কিছু দেখব, যাতে তারা ট্রেন আপ হতে পারেন কিভাবে সরাসরি জামাতের যে নারী সংগঠন, যেটা নারীদের যে উইংটা, সেই উইং তো অনেক বছর ধরেই আসলে কাজ করছে, তাহলে প্রস্তুতির অভাবটা কেন? প্রস্তুতির অভাবটা হচ্ছে আসলে এখানে আমরা যে সময়টার ভেতর দিয়ে এসেছি এখানে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এমনও পরিবার ছিল যেখানে আসলে তারা এক জায়গায় তো দূরের কথা, এক বাসায়ও থাকতে পারেন নাই। হয়তো 2 মাস পর 3 মাস পর বাসা চেঞ্জ করতে হচ্ছে, সিম চেঞ্জ করতে হচ্ছে। এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে যে একটা জায়গা থেকে নির্বাচিত হয়ে উঠে আসা, এটা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জের ব্যাপার। এক হচ্ছে দল আস্থা রাখতে পারছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তি সেই শারীরিক, মানসিক, আর্থিক অবস্থায় আছেন কিনা। আপনি দেখবেন এটা শুধু জামাত না, এই যে হার্ডেল বিষয়টা আপনি যেটা বললেন সেটা তো হচ্ছে লাস্ট 17 ইয়ার্স, অর্থাৎ আওয়ামী লীগের পিরিয়ডটা, আই থিঙ্ক আপনি ওইটাই মেনশন করছেন। জামাত তো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি অফ বাংলাদেশ।
তাহলে এই যে এর আগের যে পিরিয়ডটা, সেই পিরিয়ডেও কিন্তু আমরা এটা দেখিনি। কেন ছিল না? রিজার্ভ সিটে ছিলেন, কিন্তু এর আগে স্থানীয় নির্বাচনেও সম্ভবত অংশগ্রহণ করেনি। তো এটা তো আসলে একটা ট্রেডিশন, বদলাতে সময় লাগে। আর যেহেতু আপনি জামাতের দিকে যদি তাকান, এটা একটা একই সাথে ইসলামী আদর্শকে ধারণ করছে, যেখানে নারীর নিরাপত্তার বিষয়টাকে অনেক বড় করে দেখা হয়, একই সাথে নারীর কাজের ক্ষেত্রটা তার জন্য উপযুক্ত কিনা এটাও দেখা হয়। আর মাঝে মধ্যে তো এটাও আমরা দেখি যে চিন্তা ভাবনাও এক একটা সময় চাইতে এক একটা সময় বদলাচ্ছে। কাজের ক্ষেত্রটা আসলে কে ডিফাইন করে? মানে নিরাপত্তা বা কাজের ক্ষেত্র উপযুক্ত কিনা, আপনি যেটা বললেন যে পার্টির তরফ থেকে এটা দেখা হয়, এটা পার্টির কোন উইং দেখে? এটা হচ্ছে কেন্দ্রে একটা ডিসাইসিভ বডি আছে, যেটাতে সংখ্যা হিসেবে নারীদেরও অবস্থান আছে অ্যারাউন্ড 40%, এবং সেই বডিটা, যেটাকে আমরা বলি কেন্দ্রীয় মজলিসে শুরা, সেটা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এবং সেখানে যেহেতু নারীরাও আছেন, সুতরাং সবগুলো সিদ্ধান্ত এইভাবেই আসে, নারীদেরও পার্টিসিপেশন থাকে সেখানে। তো এটা আসলে আস্তে আস্তে করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে কাজ শুরু করেছি বলা যায়, নারীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো। কারণ এখানে অনেক বড় একটি স্বপ্ন, যে এটা যেমন এই নির্বাচনে দেখেছেন, সরাসরি নির্বাচনে যারা প্রার্থী না, অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ করেছেন, প্রচারণায় অংশগ্রহণ করেছেন, তাদেরও নিরাপত্তার বড় ধরনের ঝুঁকি আছে এবং নিরাপত্তাহীনতার ঘটনা ঘটেছে, এটা আমরা দেখি। এটা তো নারী পুরুষ সবার জন্যই আছে। জি না, নারীদের উপরে স্পেশালি 26-এর নির্বাচনে এটা আমি বলবো যে এটা নোটিসেবল। এর আগে এরকম ঘটনা হয়েছে কিনা আমি আসলে জানি না। 26-এর নির্বাচনে কেন এমনটা হলো, যে এখানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে নারীদের ভূমিকা খুবই প্রবল, এবং যে মুহূর্তে মনে হচ্ছিল যে আন্দোলন মনে হয় দমে যাচ্ছে, সেই সময়ই আসলে নারীরা রাস্তায় নেমে সে আন্দোলনকে বলা যায় যে রেস্কিউ করে আবার আন্দোলনকে তুঙ্গে নিয়ে গেল। তাহলে 26-এর নির্বাচনে তো নারীদের অনিরাপত্তা বোধ যদি একজন পুরুষ প্রার্থী থাকে, তাহলে সেই সমপরিমাণ থাকতে পারে, এর চেয়ে বেশি কোনোভাবেই থাকা উচিত ছিল না। সেটা কেন হলো বলে আপনার মনে হয়? আমি আপনাকে যেটা একটু আগেও বলছিলাম, যে একটা হচ্ছে যে এটা শুধু জামাত ফেস করেছে সেটা না, দেখবেন আমি শুধু জামাতের কথা বলছিলাম। হ্যাঁ, এটাই কারণটা বুঝতে আমাদেরকে সাহায্য করবে। সেটা হচ্ছে যে এই যে লম্বা সময় যারা, ইভেন আপনি বিএনপির দিকে তাকান, যারা সোশ্যাল মিডিয়া বলেন বা টেলিভিশন মিডিয়া বলেন কিংবা এলাকায় বলেন, যে নারীরা বিএনপিকে বাঁচিয়ে রেখেছিলেন বলা যায়, তাদের কাউকে কিন্তু আমরা সরাসরি নির্বাচনে নমিনেশন পেতে দেখিনি। এই কারণটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, কেন কোনো পার্টি এটা করতে পারছিল না, পারে না। বিএনপি তো কিছু নারীদের তারা রুট লেভেলের নেত্রী নান, হ্যাঁ, অথবা ধরেন সেটা তার দলীয় মত, কিন্তু সে হচ্ছে অ্যাট লিস্ট নারীদের মনোনয়ন দিয়েছেন এবং তারা জিতেও এসেছেন বেশ কয়েকজন। এটার অনেক বড় কিছু কারণ আছে। আমি বলবো যে প্রথম কারণটা হচ্ছে নির্বাচনে আমরা যে মাসল পাওয়ার এবং মানি পাওয়ারের ফাইট দেখি, সেটা নারীর জন্য অ্যাক্সেস করা কঠিন, কিংবা কেউ যদি সেই ফাইটে যেতে নাও চান তার জন্য জিতে আসা কঠিন। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের পার্টিগুলোর ভেতরে এবং এরপরে মানুষের মধ্যে, যে একজন নারী জনপ্রতিনিধি হিসেবে আমি নাগরিক, আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন, এই পারসেপশনটা তৈরি হতে আরেকটু সময় লাগবে আমার মনে হয়। অলরেডি অনেকখানি তৈরি হয়েছে, কাজ চলছে, কিন্তু এই রাস্তাটা আরো দীর্ঘ। এই জায়গায় যেতে আমাদের এখানে তো বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ছিলেন, হ্যাঁ, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নারী, বিভিন্ন স্পিকার ছিলেন, বিভিন্ন পজিশনে ছিলেন, কিন্তু বিভিন্ন সময়ে পেয়েছি আমরা। তো এই জায়গাগুলো বা একেবারে সাম্প্রতিক, মানে একটা অভ্যুত্থান বা হচ্ছে একটা গণ আন্দোলন যখন হয়, তখন সেটা তো কিছু ক্যারেক্টারের জায়গায় কিছু বদল নিয়ে আসে। তো সেইখানে আমরা নারীর যে পরিমাণ অংশগ্রহণ দেখেছি, পুলিশের মাসল, হ্যাঁ, এবং মানি পাওয়ার রাষ্ট্রের, দুটোর এগেনস্টে যখন রোকেয়া শামসুন্নাহার হলের মেয়েরা বা হচ্ছে যাত্রাবাড়িতে বলি বা বিভিন্ন জায়গায় যদি আমি বলি, হ্যাঁ, নারীরা যখন হচ্ছে নেমে আসছে, তখন কিন্তু সেই পুলিশ এবং রাষ্ট্রের পূর্ণ মাসলের এগেনস্টে তারা নেমে আসছে। তখন কিন্তু রাষ্ট্রের সেই বিরাট বিরাট পুঁজির এগেনস্টে নেমে আসছে। সেখানে যদি সফল হয়, একটা নিয়মতান্ত্রিক প্রতিযোগিতা হচ্ছে নির্বাচন, সেখানে কেন সম্ভব হচ্ছে না?
সেখানে কি আমরা আগে থেকে বা পার্টিগুলো আগে থেকে ভেবে নিচ্ছে যে নারীরা পারবে না, এই কথাটা বলে নারীদের জায়গায় একজন পুরুষ চলে যাচ্ছে? আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে যে এটা অবশ্যই আপনাকে বললাম না যে এটা একটা আস্থার ব্যাপার আছে, যে পার্টিগুলোকে তো মনে রাখতে হবে, মনে করতে হবে যে আমাকে এই যাকে দিচ্ছি সে জিতে আসতে হবে। হয়তো তাদের এখানে মনে হয়েছে যে একজন নারীকে দেওয়ার চাইতে আমি একজন পুরুষকে দিই যিনি জিতে আসতে পারবেন। আরও একটা ব্যাপার হচ্ছে ওই যে বললাম মানুষের পারসেপশন। বিপদকালীন সময় আমার পাশে এসে কে দাঁড়ালো, আর আমার নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইনসভায় জায়গা করে নেওয়া এবং কাজ করতে পারা, এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের এখনও এই জায়গাগুলোতে অনেকটুকু পথ হাঁটতে হবে। আমি আপনাকে এটার একটা প্রমাণ দিই। আপনি যখন আমরা যে সংসদে কথা বলি বা যে কোনো বিষয়ে অংশগ্রহণ করি, যে কোনো জায়গায় আসছি, এমনকি আপনার এখানেও এসেছি, এই জায়গাগুলোতে আপনি যখন এটা অনলাইন প্ল্যাটফর্মে দেবেন, এটা নিচের কথাগুলো দেখবেন। আমি খুবই অবাক হয়ে যাই যে মানুষের পারসেপশন যদি, সাধারণ মানুষের পারসেপশন যদি এইখানে থাকে, আমাদের তো এখনো অনেক দূর রাস্তা বাকি আসলে। এবং এই অ্যানোম্যালিটা কার তৈরি করা আমি জানি না। এবং আমাদেরকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, আমাদেরকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, আমি পার্সোনালি সম্ভবত থার্ড পারসন যে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ পরিমাণের বুলিং এবং গালির শিকার হই। এটা কেবল আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে না, এটা যে কোনো প্ল্যাটফর্মে। এটা তো গেল একটা অনলাইন ব্যাপার। আপনি কি মনে করেন যে যেই মানুষগুলো এই বিহেভিয়ার করছে, আমি যখন রাস্তায় বের হই আমি এই মানুষগুলোকে ভয় পাচ্ছি না? আমাকে তো রিয়েলিটিটা মাথায় রাখতে হবে। সুতরাং এখন যদি আমাকে ইনফ্যাক্ট 26-এর নির্বাচনেও আনঅফিসিয়ালি বলা হয়েছিল আমি কন্টেস্ট করতে চাই কি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমার জন্য এখনও না। কারণ এখানে যেই লেভেলের নিরাপত্তা এনশিওর করা দরকার আমি সেটা আমার জন্য করতে পারবো না। আমি আমার পরিবার সবাইকে ইনক্লুড করেই বলছি, এখন পর্যন্ত আমি একটা বড় রিস্ক ফিল করছি। কারণ বিরোধী দলের এমপি হওয়া মহিলা হয়ে এটা খুব সহজ কথা না। সুতরাং এই সব কিছুকে মাথায় রেখে আমরা যখন তৈরি হচ্ছি, হ্যাঁ আমরা দেখছি যে আমাদের সাথে আরও কিছু মানুষ তৈরি হচ্ছেন, আমাদেরকে দেখে আরও কিছু মানুষ সাহস পাচ্ছেন, কিন্তু আমরা যখন সামনে তাকাই আমাদের রাস্তাগুলো তো ভালো না। আচ্ছা, আপনি অনলাইন বুলিংয়ের কথা যেটা বললেন, অনলাইন বুলিং জায়গায় একটা খুব রেগুলার অভিযোগ যেটা আছে বিভিন্ন পার্টি, বিভিন্ন জনপরিসরের যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষত আমি সোশ্যাল মিডিয়ার কথা যদি আমি বলি, বট বাহিনী বলে একটা শব্দ প্রয়োগ করা হয় এবং সেইখানে অনেকটা এইভাবে বট বাহিনী, তারপরে এটা ট্রানজিশন হতে হতে এটা নাম হয়েছে আলবটর, এই নামটাও এসেছে। এবং মূলত অভিযোগের আঙুলটা হচ্ছে শিবির, ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের দিকে, যে এই অংশটা আসলে প্রবলভাবে নারীদের বা হচ্ছে তার প্রতিপক্ষকে হচ্ছে হিউমিলেট করা বা আক্রান্ত করার জন্য নানান ধরনের শব্দ প্রয়োগ করায়, এবং সেইটা সরাসরি বুলিংয়ের যে ইস্যুটা, তো এই অভিযোগটা কিন্তু এই পাশেও খুব প্রবলভাবে আছে। আমি খুব এটা যদি আপনি খেয়াল করে থাকেন, আপনার খেয়াল করবার কথা যে এই অভিযোগটা বেশ প্রবলভাবে হচ্ছে জামায়াত এবং ছাত্র শিবিরের দিকে আছে। তো সেই ক্ষেত্রে আপনি ওই পার্টির একজন মেম্বার হিসেবে এই ধরনের একটা অভিযোগকে আপনি কিভাবে কাউন্টার করবেন? জি, যে কোনো অভিযোগের ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে যিনি অভিযোগ করছেন ওনাস, তাই না? যে এটাকে প্রমাণ করার যে দায়, সেই ওনাসটা কার? যে অভিযোগ করছে তার। আপনি আমাকে দেখান যে কোথায় এই ধরনের কোনো প্রমাণ আছে কিনা। একজনকে ধরা হয়েছে, তাকে বলা হয়েছে যে তুমি কোন দলের পক্ষে কাজ করো, সে বলল আমি জামাত শিবিরের পক্ষে কাজ করি। তাহলে আমাকে গালি দিচ্ছে কারা? আমি তো একটাও পাবলিক পোস্ট দিতে পারি না, এবং আমি শুধু একা না। আপনি দেখবেন যে আমাদের ডাকসুতে যারা শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছে, ইভেন যারা আগে শিবিরের সাথেও ছিল না, তারাও প্যানেলে দাঁড়িয়েছে, তাদেরকেও যে পরিমাণ বুলিং করা হচ্ছে, তাহলে এটা কারা করছে? সমস্যাটা আমার মনে হয় যে আমরা এটাকে একটা দলকে আরেকটা দলকে পলিটিক্যালি অ্যাটাক করার জন্য এই ব্যাপারটাকে ব্যবহার করেছে, এই জন্য ওই বট থেকে অন্য নাম দেওয়া হচ্ছে। আমরা প্রবলেমটাকে দেখতে শিখি নাই। এটা কি আপনি বলবেন যে সেখানে এক ধরনের প্রতিযোগিতা চলছে, যে এক পক্ষ আরেক পক্ষকে কতটুকু হিউমিলেট করতে পারে, এই ধরনের কোনো প্রতিযোগিতা? এখানে কোনো পক্ষ নাই। ইন্টারেস্টিং,
আপনি যদি এই বটদের আইডিগুলো দেখেন, বট কিংবা যারা এই ধরনের বাজে কথা বলছে, বেশিরভাগের আইডিতে দেখবেন যে খুব সুন্দর করে একজন পলিটিক্যাল নেতার ছবি ব্যবহার করা। যারা আমাকে গালি দিচ্ছে তাদের ছবিতে কভার ফটোতে প্রধানমন্ত্রীর এবং তার বাবা মায়ের ছবি। যারা আরেকটা মেয়েকে গালি দিচ্ছে যে ছাত্র দলের কিংবা ছাত্রলীগের, তাদের প্রোফাইল পিকচারে হচ্ছে হয় হাদির ছবি, নইলে একটা লাল পতাকা লাগানো। কিন্তু আমরা যদি দেখি এটাকে, যদি আপনি হিস্ট্রিটা দেখেন, বেশিরভাগই এরা লকড প্রোফাইল থাকে, হিস্ট্রি দেখা যায় না। যদি হিস্ট্রিটা দেখেন আপনি দেখবেন যে এর খুব ইন্টারেস্টিং যে আজকে সে আমাকে নিয়ে একটা কার্টুন বানিয়েছে, আমাকে নিয়ে একটা কথা বলছে, তার 3 দিন আগে হয়তো সে জাইমা রহমানকে নিয়ে একটা কথা বলেছে। তার আসল উদ্দেশ্যটা হচ্ছে রিচ এবং পয়সা কামানো। এটার জন্য সে ইজি অ্যাটাক হিসেবে বেছে নিয়েছে মানুষের যে মানুষকে রাগিয়ে দেওয়ার যে এলিমেন্টগুলোকে। যে একটা কার্টুন বানাইলাম আমি, একটা পক্ষকে ব্যাস তারা আমাকে গালিগালাজ করবে, তারা খুব উত্তেজিত হয়ে গেল। এবং এটা একটা রেকগনাইজড কালচার, রেজ বেইট আমরা যেটাকে বলছি। কিন্তু আমাদের মজার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে কিছু মানুষ এই ব্যাপারটাকে আইডেন্টিফাই না করে, প্রবলেমটাকে প্রবলেম হিসেবে না দেখে এটাকে অপোজিট পলিটিক্যাল পার্টিকে আক্রমণ করার একটা টুল হিসেবে ব্যবহার করলেন। এবং তাতে কি হলো, এই রেজ বেইটার উৎসাহিত হলো, বেশ লাগাই দিতে পারলাম তো। এবং এটার কারণে আমরাই এদেরকে মাথায় তুলেছি। আমি বলবো আমরা এদেরকে প্রবলেম হিসেবে দেখে আমরা সবাই মিলে এক সাইডে এবং প্রবলেমটাকে আরেক সাইডে রাখবো, এই কাজটা করি নাই। এক্ষেত্রে আপনার আক্রান্ত তো ম্যাক্সিমাম হচ্ছে যেই দলেরই হোক, নারীরাই হচ্ছে। জি, বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো সেই জায়গায় অ্যাক্ট করছে নাকি পুরুষ শাসিত হওয়ার কারণে? আমি তারা বলবো যে ক্রাইসিসটা বুঝতে পারছে না, বা এই ইস্যুটা কেন? আমার পার্টি এটাকে অ্যাকনলেজ করেছে নির্বাচনের বহু আগেই, সেপ্টেম্বর মাস থেকেই অফিসিয়াল পেজ থেকে বারবার বলা হয়েছে আপনারা কখনো বিরোধী পক্ষকে এই ধরনের আক্রমণ করবেন না, এবং এটার সরাসরি শাস্তি হচ্ছে এটা গুনাহ। আচ্ছা, কিন্তু অন্য কোনো পার্টিকে আমি এটাকে অ্যাড্রেস করতে দেখি নাই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এইটাকে প্রবলেম হিসেবে মনে করাটা আসলে এটার একটা রেকগনিশনের অভাব আছে। যে কোনো সমস্যা সমাধানের প্রথম ধাপ তো হচ্ছে আমি আগে এটাকে সমস্যা বলে মনে করব। এটাকে সবাই সমস্যা হিসেবে মনে করেছেন কিনা বা কবে থেকে মনে করা শুরু করেছেন, এই জায়গায় একটা ঝামেলা আছে। আমরা দীর্ঘদিন ধরে ভেবে নিয়েছি আচ্ছা হবেই। আমাকে হয়তো অনেকে বলেছেন ঠিক আছে এত লিখো টিখো না, মানুষ তো গালিগালাজ করে, বা এত প্রোগ্রামে যেও না, অথবা কেউ কেউ কোনো শুভাকাঙ্ক্ষী বলেছেন যে এত কমেন্ট পড়বেন না, যে আপনার মন খারাপ হবে। কিন্তু সমস্যাটাকে সমাধানের জন্য পলিটিক্যালি অ্যাকশন নেওয়া, এই জায়গাটাতে আমার মনে হয় কোনো পার্টি যেতে পারেনি। বরং এই জায়গায় আমি এটা বলতে আমার ভালো লাগে যে আমার পার্টি এ ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট, এবং নিজ আইডি থেকে কোনো জায়গায় কোনো অশ্লীল কমেন্ট করা, কোনো জায়গায় কোনো অশ্লীল ছবি পোস্ট করার সাথে সাথে ইন্টারনালি ব্যবস্থা নেওয়া হয়। তো সেখানে দায়িত্ব নিয়ে বলছেন? জি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আচ্ছা। এবং আমি খুশি হব যদি কেউ এই ধরনের কাজগুলো করেন বলে আপনারা জানেন, তাকে তাহলে জানাবেন। সেক্ষেত্রে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেক্ষেত্রে গাজী নজরুল ইসলামের ঘটনাটি যখন সামনে এলো তখন তার সমর্থনে পোস্টগুলো কারা দিল? আপনারা দেখেছেন যে গাজী নজরুল যখন এই কাজটি করে, জামায়াত ইসলামের সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, জামায়াত ইসলামী ইভেন পার্টি হিসেবে তদন্ত সম্পন্ন করেনি, সেই অবস্থাতেই তার সাফাই গিয়ে আমরা পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে। আপনি জাস্ট এখানে নাম মেনশনেরও প্রয়োজন নেই, আপনি জাস্ট হচ্ছে সার্ভ করলে পেয়ে যাবেন নানান লেয়ারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে জামায়াত ইসলামের ভূমিকা কি? আচ্ছা, ভূমিকা তো দেখেছেন, ভূমিকা তো ভূমিকা ওই ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু যারা সাফাই গাইলেন, দেখেন প্রথম কথাটা হচ্ছে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অপোজিশনকে আক্রমণ করা, সেটার ব্যাপারে জিরো টলারেন্স। দ্বিতীয়, এখন আপনি যে বিষয়ে কথা বলছেন সেটা হচ্ছে দলের নৈতিকতার যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেনের ক্ষেত্রে আমাদের অবস্থান কি। অবস্থানটা তো সিদ্ধান্ত নিতে 1.5 দিন দেরি হয়েছে, স্বভাবতই এটাকে তদন্ত করতে হবে, নইলে এই ব্যক্তির উপরেও অবিচার হয়ে যেতে পারে। কিন্তু সেটা তীব্র সমালোচনার পরে আমরা তদন্তের বিষয়টা জানতে পারলাম। প্রশ্নটা হলো যে ঘটনাটা সামনে আসার সাথে সাথেই তো তদন্তের ইস্যুটা আসবে পার্টির তরফ থেকে, বলবার কথা কি পার্টির তরফ থেকে বলবে বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, তদন্ত করে আমরা এই সময়ের মধ্যে জানাবো, বা তদন্ত
পূর্ণাঙ্গ করে আমরা জানাবো। জি, এটা জানানো হয়েছে শুরুতে, কিন্তু আমরা দেখলাম যে এই ভাষ্যটা আসতে যতটুকু সময় নিয়েছে তার চেয়ে আর্লি কথা এসেছে। হ্যাঁ, আমি সেখানে যাচ্ছি। এটা রাত্রেবেলার ঘটনা। যখন এই ঘটনাটা ফ্ল্যাশ হলো তখন থেকে রাতে, যেহেতু এই কার্যক্রমটা হয়নি, সকালবেলা দলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। কিন্তু এর মধ্যে যারা কথা বলছিলেন তারা আসলে কারা বা তারা কিভাবে কথা বলছিলেন? প্রথম কথা হচ্ছে, তিনি 3 বারের নির্বাচিত এবং একই সাথে তিনি মুক্তিযোদ্ধা, সুতরাং তার ফ্যান ফলোয়ার থাকা অস্বাভাবিক কিছু না। যারা তাকে ভালো মনে করে, যারা হয়তো জানেই না বা কল্পনাই করতে পারছে না যে তিনি এ ধরনের কাজ করবেন, তারা বিভিন্ন রকম দাবি করেছেন। এবং আপনি খেয়াল করে থাকবেন যে দল যখন তার সিদ্ধান্তটা জানিয়েছে সেখানে কিন্তু কারোর কোনো দ্বিমত নাই। সুতরাং এইটুকু অ্যানোমেলিকে তো আমাদেরকে মানতে হবে, কারণ এখন এআই দিয়ে বিভিন্ন কিছু হচ্ছে। প্রথমে কিন্তু একটা বড় ব্যাপার হলো যে অনেকে দাবি করেছে যে এটা এআই ছিল। আমরা যারা বুঝেছি যে ঠিক আছে এখানে আমার দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা দরকার, আমরা অপেক্ষা করেছি। কিন্তু আপনি তো দলের সব লেভেলে কিংবা তার ফ্যান ফলোয়ার যারা, তার সাপোর্টার যারা, তার যারা ভোটার, সবাই তো দলীয় লোক না। সবার কাছ থেকে একই পরিমাণ ম্যাচুরিটি আশা করতে পারেন না। তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি ফ্যান ফলোয়ার অংশটা নিয়ে আমি প্রশ্নটা করিনি। জি, আমি প্রশ্নটা করেছি যে জামায়াত ইসলামের যে পার্টি কাঠামো, সেই কাঠামোর ভেতরের ফ্যান ফলোয়ারদের ইস্যু যে নানানজন, সেটা আপনি যেটা বললেন সেটা বোধগম্য। জি, জি। কিন্তু আপনি শুরুতে যেটা বললেন যে এই জায়গাগুলোতে গুনাহ হয় বা এই ধরনের বিষয়গুলো নিরুৎসাহিত করা বা একদমই নিষিদ্ধ, যে এগুলো করা যাবে না, এই বিষয়গুলো করা আছে পার্টির তরফ থেকে। প্রথম প্রশ্ন আসে সেক্ষেত্রে যে তাহলে মজলিসে শুরা সদস্য গাজী নজরুল ইসলামের মতো এরকম একজন বড় নেতা, তিনি তো পার্টির নীতি নির্ধারণী প্যানেলের একজন, তো গুনার বিষয়টা তিনি ভাবেননি? এটা একটা প্রশ্ন। সেক্ষেত্রে এই গুনাহ হয়, এই জায়গাটা দিয়ে আসলে কতটুকু নিয়ন্ত্রণ সম্ভব, যেটা দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে বট বা এই জোনগুলাতে আসলে জামায়াত বা হচ্ছে ছাত্র শিবির আসলে ওইভাবে অংশ নেয় না? সেটা তো মজলিসে শুরার একজন তো এই বিধি মানতে পারছেন না, তাহলে এই একদম জুনিয়র যারা, তারা কিভাবে মানবেন? আচ্ছা, আমার মনে হয় আপনি দুইটা জায়গাকে আমি আরেকটু ক্লিয়ার করি। জি। একটা হচ্ছে যে আমার সমর্থক গোষ্ঠীকেও আমাকে খুশি করার জন্য অপোজিশনের নামে কুৎসা রটনা করছে কিনা, এই জায়গাটাকে আমার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সে তো আমার দলে ভর্তি হয় নাই, আমি তাকে কিভাবে পদচ্যুত করব? সে তো আমার দলের কোনো পদেই নেই, কিন্তু তাকেও আবার নিয়ন্ত্রণ করা দরকার। তার জন্য এটা একটা জেনারেল ইনস্ট্রাকশন। কিন্তু সে যদি আমার এখানে পোস্টেড কেউ হয়, আমি তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। 3 নাম্বার হচ্ছে, একজন মজলিসে শুরার যিনি সদস্য, তার মাথায় কি গুনার চিন্তা নাই? তিনি কি ট্রেন্ড না? তিনি কি জানেন না দলের নৈতিক স্ট্যান্ডার্ড কি? সেটা জেনেই কি তিনি এই দলে আসেন নাই? জবাবটা হচ্ছে হ্যাঁ, জানেন। কিন্তু ব্যক্তির স্খলন হতেই পারে। আমাদের দেখার বিষয় যে দল এটাকে কিভাবে অ্যাড্রেস করেছে। দল এটাকে এমনভাবে অ্যাড্রেস করেছে যে ভবিষ্যতে যারা এ ধরনের অসুস্থতা যাদের ভেতরে আছেও, যে তারা এই ধরনের কাজগুলো করে পার পেতে চাইছেন, তারাও সতর্ক থাকবেন যে আমাকে কিন্তু পদ হারাতে হবে। একই সাথে আরেকটা মেসেজ দেওয়া হচ্ছে যে দল তার নৈতিক স্ট্যান্ডার্ডের ব্যাপারে কতখানি সিরিয়াস। এটা কিন্তু কেবল নেতা না, এটা হচ্ছে একজন সংসদ সদস্যের কথা, যাকে হারিয়ে ফেললে হয়তো সংসদে পার্সেন্টেজ কমে যাচ্ছে। এটা অনেক কিছুতে প্রভাব রাখবে, কিন্তু এই সব কিছুকে রিস্ক করে দল তার নৈতিক স্ট্যান্ডার্ডের ব্যাপারে অনমনীয় থেকেছে। আমার মনে হয় এইটুকু মেসেজ যাওয়াটা যথেষ্ট, এবং সবাই এটা দেখছে যে তিনি যেই হন না কেন তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, তার দায়িত্ব যেটাই হোক না কেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে আমি যদি বলি যে ছাত্র শিবির, হ্যাঁ, ছাত্র শিবিরের ক্ষেত্রে যেই অভিযোগটা বারবার এসেছে, বিশেষত ডাকসুর ক্ষেত্রে, যে ডাকসু পরিবার এরকম বিভিন্ন নামের পেজ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাবিয়ান, এরকম নানা ধরনের পেজ ধরে ধরে অভিযোগ করা আছে যে এই পেজগুলো আসলে ছাত্র শিবির পরিচালনা করে, যেখান থেকে আসলে বুলিং করা হয়, এই অভিযোগগুলো আছে। তো সেক্ষেত্রে কখনো বা হচ্ছে এইরকম বিভিন্ন আমরা দেখেছি যে নানান ধরনের প্রোডাক্ট বেজ হয়তো একটা পেজ খোলা হলো বা একটা নাম
আপনি বললেন যে বিভিন্ন ধরনের নাম তারা একদম কাউন্টার ইমেজ হয়তো তারা প্রডিউস করে, এইভাবে হচ্ছে। সেগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু কিছু অভিযোগ আপনি জানেন যে বিভিন্ন ফ্যাক্ট চেকার্স অর্গানাইজেশন বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের, সেই জায়গাতে তাহলেও পার্টি কি ব্যবস্থা নেয় সরাসরি বহিষ্কারাদেশ, বা আমরা কিন্তু সেরকম দেখিনি। কোনো নেতার বিরুদ্ধে এরকম নেতা বা কর্মী অথবা পোস্টের যে কেউ তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেয়। এবং এখানে আমি আবার বলছি যে এই অভিযোগগুলো না ভেগ হওয়া উচিত না। কারোর অভিযোগ থাকলে তিনি এবং সরকারের কাছে জি, এবং তারই দায়িত্ব এটাকে প্রমাণ করা, এবং সরকার এখানে যে কোনো ব্যবস্থা নিতে পারে। এখানে আমার কোনো অবজেকশন নেই, এমনকি পার্টির কোনো অবজেকশন নেই। যে কোনো অপরাধ, কিন্তু এটাকে প্রমাণ করতে হবে কার, যিনি অপরাধটাকে দাবি করছেন বা বাদী, তাই না? এখন আপনি আমাকে এসে বারবার যখন বলছেন, আমি নট অ্যাড্রেসিং ইউ, জেনারেলি, যে আপনারা এগুলো করছেন, আমি যখন আমার চারপাশে দেখাই আমি তো কাউকে দেখি না, বরং আমি এমন দেখি, গতকালও দেখেন একটা ছোট ঘটনা আপনাকে বলি, ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাফেটেরিয়ায় একটা কর্নার করা হয়েছে মেয়েদের প্রাইভেসির জন্য। সারা দুনিয়ায় সব জায়গায় তো আছেই, বাংলাদেশে আরেকটা ইউনিভার্সিটিতে ছাত্রদলও একই সিস্টেম করেছে। সাথে সাথে কি হলো, আমরা বেশ কিছু রিনাউন্ড সাংবাদিককেও, আমার তাদেরকে সাংবাদিক বলতে লজ্জা হয়, আমি বড় জোর উপস্থাপক বলবো, তারা সাংবাদিকতার মিনিমাম জায়গাটুকুকেও অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছেন। তারা কি করলেন, খুবই সুন্দর করে এআই দিয়ে বানানো কিছু ছবি, যে ছেলেরা আলাদা খাচ্ছে মেয়েরা আলাদা খাচ্ছে, এরকম একটা বানানো ছবি নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করলেন। তাহলে আমি কি তাকে বট বলবো না? অথচ এই একই উপস্থাপক আমাকে বলেছেন বট বাহিনী যন্ত্রণায় তিনি টিকতে পারছেন না। তাহলে আমরা যখন এগুলোকে অ্যালাউ করি, আমরা যখন এগুলোকে নিয়ে মজা করি, কাকে কি করার জন্য? অপরকে আক্রমণ করার জন্য। তখন যে এই ছবিটা ওনাকে বানিয়ে দিয়েছে সে খুব উৎসাহিত হলো না? সে ভবিষ্যতে আমার ব্যাপারে আরও 10টা বানাবে না? তাহলে আমরা এই বড় বড় জায়গাগুলো থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই, এবং যার ব্যাপারে অভিযোগ করা হচ্ছে সেটাকে প্রমাণ করা বাদ দিয়ে আমি পাল্টা আরেকটা একই রকম সিমিলার অ্যাকশনে নিজেকে জড়িয়ে ফেললাম, এটা তো যৌক্তিক না। সুতরাং আমার মনে হয় এখানে আমরা একটা জিনিস বারবার মিস করছি, সেটা হচ্ছে অন্যায় যেই করুক, এবং আমাকে সুস্পষ্টভাবে দেখাতে হবে এটা দলের চাইতে আগে তো আমি আইন শৃঙ্খলা দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। আমার সেরকম কোনো মেকানিজমই রাষ্ট্রের ভেতরে নাই, আমি অভিযোগই করার জায়গা নাই। আমি বারবার চেষ্টা করেছি, বাংলাদেশ পুলিশের যেই সেলটা এখানে কাজ করে সেই সেলটাই অ্যাক্টিভ না, রেসপন্সিভ না। এটা তো যে কোনো থানায় আপনি অভিযোগ করতে পারবেন, ইট ডাজন্ট ওয়ার্ক। এটা ডাকসু নির্বাচনের সময়ও আপনি দেখেছেন, এবং ঢাকা ইউনিভার্সিটির টিচার একজন তিনি মামলা দিতে গিয়েছিলেন এবং সেটার আর কোনো অগ্রগতি নাই। সুতরাং আমি এখন আমার সাথে একটা কাজ হচ্ছে, আমি ধরেন আইডিটাকে আইডেন্টিফাই করতে পারলাম, আমি বিচার নিয়ে যাব। বিচারহীনতার সংস্কৃতি একই সাথে অপরাধীকে যেরকম আশকারা দেয়। আপনি যদি অভিযোগ করেন, অভিযোগ করার পর হচ্ছে আপনি এই ক্লেমটাই আরো অনেক জোরালোভাবে করতে পারেন। আমি অনেকগুলো অভিযোগ করেছি, আমার সেগুলোর ব্যাপারে কোনো অগ্রগতি জানানো হয় নাই আমাকে। আমরা আশা করব অবশ্যই প্রশাসন এই বিষয়টাতে হচ্ছে, এবং এটার ব্যাপারে শুধু প্রশাসন না, প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে আন্তরিক হতে হবে। এবং সেটার আগে আমি আরেকজনকে শুধুমাত্র এটা নিয়ে আক্রমণ করব, এই আরামের জায়গাটা থেকে সরে আসতে হবে, কাজ করার জায়গাটাতে আসতে হবে। আচ্ছা, আমি আবার একটু স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গটাতে যাব। স্থানীয় সরকার নির্বাচন সামনে আছে এবং সেই নির্বাচনটাকে ঘিরে সবারই এক ধরনের প্রস্তুতি আছে। সাদেক কায়েম কি মেয়র ইলেকশন করছেন? সাদিক কায়েম সম্ভবত মেয়র ইলেকশন করছেন, যদি এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তাই না? জি, মনোনয়নপত্র নেননি, কিন্তু আমার মনে হয় তিনি করছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে তিনি তো এখনো ডাকসু ভিপি হিসেবে আছেন। তো ছাত্র শিবিরের সভাপতি পদ থেকে তিনি সরে গেছেন। তো সেক্ষেত্রে তিনি জামায়াত ইসলামীর হয়েই আসলে আসছেন। যাই হোক, আমি এটা কিউরিওসিটি থেকে, নিশ্চয়ই সবারই একটা আগ্রহ আছে জানার। আমি মূলত যেই জায়গাটা, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটা প্রস্তাব বা আবেদন করা হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশ নিতে না পারে। 18 জুলাই, 17 বা 18 জুলাই এরকম। এটার কারণটা কি? আমি যদিও এটার ব্যাপারে কিছু জানি না, এখনো কিছু জানি না, তো আমি মনে হয় এটার ব্যাপারে আমার কথা বলা ঠিক হবে না, যেহেতু জানি না। আপনি নিশ্চয়ই খবর দেখেছেন যে এই ধরনের একটা প্রস্তাব ইসিতে গিয়েছে।
আমরা যতদূর জানি স্থানীয় সরকার নির্বাচন কোনো প্রতীকে হবে না, কোনো দলীয় পরিচয়ে হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ চিহ্নিত করার প্রক্রিয়া কি হবে? একজন ব্যক্তি সাপোজ মার্দিয়া মমতাজ আবেদন করলেন বা প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চাইলেন বা প্রার্থী হতে চাইলেন, তিনি আওয়ামী লীগ করেন না জামায়াত ইসলামী করেন নাকি বিএনপি করেন, এটা কিভাবে নির্ধারিত হবে? আচ্ছা, এটার একটা জায়গা হচ্ছে আমার কাছে মনে হয় যেটাকে অ্যাড্রেস করা উচিত, সেই জায়গাটা বলছি যেহেতু আমি ইনফরমেশনটা আপনাকে বলতে পারছি না এক্স্যাক্টলি। সেটা হচ্ছে যে তার নামে কোনো মামলা আছে কিনা, ফৌজদারি মামলা, স্পেশালি ডিউরিং দ্য পিরিয়ড অফ 2024। ফৌজদারি মামলা থাকলে তো বিধি মোতাবেকই প্রার্থিতা বাতিল। না, মামলা থাকলে হবে না, মামলা থাকলে হবে না, মামলা থাকলেই হবে না, সাজাপ্রাপ্ত হতে হবে। তো এখন এইভাবে কোনো আইডেন্টিফাই করার কথা এখানে বলা হয়েছে কিনা আমি আসলে জানি না, কিন্তু এটা ছাড়া তো আসলে আর কোনো উপায় নাই বোঝার। ইসির দায়িত্ব তো সেটা না। ইসি হয়তো মামলা চেক করতে পারে, কিন্তু ইসি তো এর বেশি আর কিছু করতে পারে না। সেক্ষেত্রে আপনি আপনার দলের এই পদক্ষেপ সম্পর্কে অবহিত নন? জি, আমি এখনো জানি না। এর বেশ কিছুদিন হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে একটা প্রেক্ষাপট, আমি ওই আলোচনায় তাহলে এড়িয়ে আমি একটা প্রেক্ষাপট যদি আমি ধরে নিই, যে ধরে নিলাম যে নির্বাচন কমিশন সিদ্ধান্তটি গ্রহণ করলো এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ পরিচয়ধারী কেউ, কোনো দলীয় পরিচয়ধারী আসলে নির্বাচন করতে পারবার কথা না, কিন্তু আমি আলোচনার জন্য আমি ধরে নিলাম যে করতে পারলো না। সেক্ষেত্রে এটা একদম তৃণমূল পর্যায়ের রাজনীতির জায়গা যেটা, সেইখানে এটা কোনো ধরনের ডিস্টর্শন তৈরি করবে কিনা, যে একটা পার্টিকে যদি হচ্ছে তার কার্যক্রম নিষিদ্ধ বা ওইভাবে ঘোষণারও প্রয়োজন নেই, হয়তো তাকে চাপে রাখা হয়েছে সে নির্বাচন করতে গেলে, আপনি যেটা বলছিলেন যে মাসল এবং মানি, এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়েও একটা পার্টিকে সাপোজ বারিত করা হলো একটা নির্বাচন বা এক ধরনের প্রতিনিধিত্বশীল একটা প্রতিযোগিতায়, সেক্ষেত্রে এইটার ওই পার্টি তখন আসলে কি হওয়ার চান্স বেশি থাকে? আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে জানার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন আসলে এই সমস্যাটাকে কিভাবে অ্যাড্রেস করবে। এই যে বাদ দিচ্ছে বা এই যে বাছাই করছে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করবে সেটা দেখার বিষয়। এবং সেই প্রসেসটা যদি আইনি প্রসেস হয় যে তার নামে মামলা আছে কিনা বা সেগুলোর কী অবস্থা, সেখানে সে আসলেই অভিযুক্ত কিনা, তাহলে এটা তো ডিউ প্রসেস। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো আপনি আসলে ক্যারেক্টারাইজ করতে পারবেন না একজনকে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আমরা যখন সংরক্ষিত মহিলা আসনের জায়গায় দেখলাম, তখন আমরা দেখলাম কিন্তু আসলে যে বিএনপির থেকে যাদেরকে যে 36 জনকে দেয়া হয়েছে, সেখানে একজন আওয়ামী লীগের, ফরিদপুরের আওয়ামী লীগের একজন পোস্টেড নেত্রী, তিনি নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন। এবং এইখানে আসলে তো আমরা এখানে কথা বলেছি, কিন্তু এটা তো আসলে দলীয় চয়েস। এখন যে কোনো পার্টি যদি চিন্তা করে যে আমরা হয়তো আওয়ামী লীগের যে মানুষগুলো তাদেরকে অ্যাকোমোডেট করতে চাই, তারা হয়তো সেইভাবে প্রার্থী দিবেন। কিন্তু ইসি এটাকে অ্যাড্রেস করার সিস্টেমটা কি, এটা আমি আপনাকে যেটা বললাম, আমার মনে হয় ওই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নাই। এবং ওই জায়গাটায় যদি বাছাই করা হয়, আমাদের এখানে স্বস্তির জায়গা, আমরা সেটা চাই। কারণ আমরা এমন কাউকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না যারা 24-এ আমার দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শেষ কথা বলি এখানে একটা, সেখানে হচ্ছে যে আমরা অনেকগুলো কথা শুনছি আসলে যে হ্যাঁ আওয়ামী লীগ কি ফিরবে না কি, তাই না? কিন্তু এখানে আওয়ামী লীগ কি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরা নিয়ে কোনো ইচ্ছা প্রকাশ করেছে কিনা আমি আজকে পর্যন্ত জানি না। যে আমরা আসতে চাই, ভোটে অংশগ্রহণ করতে চাই, অথবা আমাকে যে অভিযোগগুলো করা হয়েছে আমি সেগুলোকে ফেস করতে চাই, বরং আমরা দেখছি যে আড়ালে আবডালে থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমাদেরকে আসলে সিদ্ধান্তের জায়গায় আসতে হবে যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যদি অংশগ্রহণ করতে চায়, যেটার কোনো আভাস আমি এখনো দেখি নাই, তাহলে কি হবে এটা নিয়ে আলোচনা হতে পারে। সিদ্ধান্ত নিতে পারে যেই মাধ্যমে হুমকিগুলো দিচ্ছে, মানে
তাই না? ওই মাধ্যমেই আভাসটা হ্যাঁ, দেবে যে কোনোভাবেই। অথবা সে একটা দলের কাছে যাক যে আমি আগে আওয়ামী লীগ করতাম, আপনারা আমাকে একটা মনোনয়ন দেন, আমি গেলে তো পিটুনি খেতে পারে তখন। এই জিনিসগুলো। পিটুনি খাবে কেন? তারা তো অলরেডি পুনর্বাসিত হচ্ছে কিছু কিছু দলের মাধ্যমে। তাহলে সেখানে আমি বলছি এই সম্ভাবনাটা এখনো আছে। এটা বলতে যাওয়ার ক্ষেত্রেও এক ধরনের অনিরাপদ বোধ তো সে করতে পারে। করবে তো নাই। আপনি দেখবেন স্থানীয় সরকার নির্বাচনে আমরা এমন অনেককে প্রার্থী হিসেবে দেখব যারা 24-এ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এবং এটার জন্য যেই দলগুলোকে আমাদেরকে ওই দলগুলোকে আসলে বুঝতে হবে কারা তাদের জন্য ভোট চাইছে। এবং আমি বলবো যে আমাকে যারা এখন শুনছেন, আমাদের এই জায়গাগুলোতে সতর্ক থাকা দরকার। আমার একটাই কনসার্ন, কোনো দলের গায়ে যে কালিমা লেপনের চাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমার দেশের মানুষের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন নাকি, এবং সেখানে তিনি আমাদের ছাত্রদের গায়ে বুক বরাবর গুলি করা হয়েছে সেগুলোকে ডিফেন্ড করেছেন কিনা, যে না এটাই ঠিক ছিল, অথবা এগুলো পুলিশ গুলি করে নাই, কেউ বলছেন তারা সস মেখে শুয়েছিল, তাই না? এই জায়গাগুলোতে যারা কথা বলেছেন তাদেরকে তো আমাকে বুঝতে হবে। এবং হ্যাঁ, ওইটা নিয়ে আলোচনা হতে পারে যে আমি তাহলে কোনো অপরাধীকে অ্যাকোমোডেট করবো কিনা ন্যাশনালি অথবা পার্টি থেকে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এবং যে কোনো দল, আপনি যেটা বলছিলেন যে একটা দাবি জানিয়েছে, একটা দাবি জানাতে পারে, এটাকে তো প্রসেস করবে সরকার এবং ইলেকশন কমিশন, তাই না? এই জায়গাটাতে যদি আমার প্রশ্নটা যেখানে ছিল, আমি আবারও একই প্রশ্নের জায়গায় একটু যাব। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনে বাদ গেল, স্থানীয় সরকার নির্বাচন সেখানেও বাদ যাওয়া, মানে হচ্ছে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিসরটা আসলে তার জন্য নেই। আওয়ামী লীগ চাচ্ছে কি চাচ্ছে না সেই প্রশ্নটা, যেহেতু তার ভাষ্য নেই এখানে, সেহেতু সেই প্রশ্নটা আসলে এখানে করে লাভ নেই, সেটা সে উত্তরটা দিতে পারবে না। তো নিয়মতান্ত্রিক রাজনীতিতে তার ফেরার প্রক্রিয়াগুলোর মধ্যে অন্যতম এই প্রক্রিয়াগুলো উপস্থিত। সেখান থেকে যদি তাকে বারিত করা হয়, তাকে যদি বাদ দিয়ে রাখা হয়, তাহলে সে তো আর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে পারছে না। সেক্ষেত্রে আইন শৃঙ্খলাজনিত সংকট বাড়ে নাকি কমে? দেখেন, একটা মানুষের সামনে অনেক উপায় থাকে। কেউ ভারতে পালিয়ে গেছে, কেউ অন্যান্য দেশে পালিয়ে গেছে, কেউ হয়তো পেশা পরিবর্তন করেছে। এখন এইখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার যেটা মনে হচ্ছে যে সে একটা অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক পন্থায় চলে যাচ্ছে কিনা, বা আমরা তাকে ঠেলে দিচ্ছি কিনা। সে তো সম্পূর্ণ গণতান্ত্রিক সিস্টেম অফার থাকা অবস্থায় সেই কাজ করেছে। 18তে হেলমেট পরে ছাত্রলীগের ছেলেরা আমার দেশের বাচ্চাদেরকে আক্রমণ করেছে, এবং যারা কোটা আন্দোলন করেছে তাদেরকে আক্রমণ করেছে। 24-এ তো আমরা স্পষ্টই দেখলাম, এমনকি সন্দেহ আছে বা কথা আছে যে পুলিশের ইউনিফর্ম পরেও এই কাজ করেছে এবং মুখে মাস্ক পরেছে, আইডেন্টিফিকেশন লুকানোর জন্য হেলমেট পরেছে। তারা কি তখনও সন্ত্রাসী কার্যক্রমে ছিল না? এখন সেই স্বভাব শুধরানোর জন্য রাষ্ট্র কি দায়িত্ব নেবে, এটা রাষ্ট্র চিন্তা করবে। কিন্তু তার সেই কার্যক্রমের ফলাফল হিসেবে তাকে যদি রাজনীতিতে তার মামলার কারণে বা তার কাজের কারণে তাকে বারিত করা হয়, সেটার কারণে সে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমে চলে যাওয়ার তো কিছু নেই, সে তো আগে থেকেই তাই। এখন এইটাকে চিন্তা করার জন্য হ্যাঁ, সরকার এবং বিরোধী দল কিংবা রাষ্ট্র, যদি আমি এক কথায় বলি, তাদের এটা চিন্তা করতে হবে। অনেকে রিকনসিলিয়েশনের কথা বলছেন। অবশ্যই হ্যাঁ, এই জায়গাটাও থাকা উচিত যে হ্যাঁ, কেউ এসে তার কথাগুলো বলবেন এবং তিনি কেন ওখানে গিয়েছেন, তিনি এখন কি চিন্তা করছেন, এই জায়গাটা তো খোলা থাকা দরকার এবং এটাতে সিরিয়াসলি কাজ করা উচিত। আমরা দেখেছি যে গুম কমিশন যখন কাজ করেছে, গুম কমিশনে আমরা রিপোর্টগুলোতে দেখছিলাম এমনও মানুষ স্বেচ্ছায় এসেছেন যারা সরাসরি গুমের সাথে জড়িত ছিলেন, অন দ্য আদার সাইড, ভিকটিম সাইড না, এবং এসে স্বীকার করেছেন। এই জায়গাটা তো খোলা রাখতে হবে, এই জায়গাটাও খোলা থাকুক, অসুবিধা নাই তো। এবং আমাদের দলগতভাবে এই জায়গায়ও কোনো দ্বিমত নাই। আমি এই জায়গায় একদম শেষ দিকে, এই প্রসঙ্গে আমি শেষ দিকে একটা প্রশ্ন। বাংলাদেশে তো দল বদল পোশাক বদলের মতো একটা ব্যাপার, প্রায় এরকম। তো সেক্ষেত্রে যদি এই মাঠের রাজনীতি বা নিয়মতান্ত্রিক রাজনীতি বলতে যেই জায়গাগুলো আমরা সভা সমাবেশের অধিকার, রাজনৈতিক কর্মসূচি করার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার, এই জায়গাগুলো যদি আমি ধরি, সেই জায়গা সংকুচিত হলে দলবদল অনেক বেশি উৎসাহিত হয় না?
আমরা তো এর আগে এই ধরনের বিষয়গুলো আমরা দেখেছি, বেশ জোরালোভাবে দেখেছি। সেক্ষেত্রে আওয়ামী লীগের যেই একটা অংশ, সমর্থক বলি, কর্মী বলি, সেটা তো বড়, ছোট ছোট নয় তো। সেইটার ভাগ অন্য রাজনৈতিক দলগুলো চায় বা সেটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করতে চায়, এই ধরনের একটা আলোচনাকে আপনি আসলে কিভাবে কাউন্টার দেবেন? না, আমি এটাকে কাউন্টার দিব না। আলটিমেটলি দিজ আর মাই সিটিজেন, রাইট? এবং তাদেরকে কিন্তু আমি পেরিফেরির বাইরে ভাবতে পারবো না। আমার একে তো পার্টি হিসেবে, ব্যক্তি হিসেবে, যে রাষ্ট্র হিসেবে যেটাই বলেন, আমার সেই রাইট নাই। এখন ফিরে আসার পন্থাটা আসলে কীরকম? যেই রায়ে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেটাকেও চ্যালেঞ্জ করা যায়, 1। 2, আপনি বললেন রিকনসিলিয়েশনের একটা প্রসেস আছে। 3, অন্য দলে ভর্তি হয়ে সেই দলের হয়ে মানুষের কাছে যাওয়ার একটা প্রসেস আছে। এই রাস্তাগুলো তো আসলে খোলা, এই রাস্তাগুলো তো কেউ বন্ধ করেনি। এবং প্রত্যেকটা দল আসলে সেটা যাচাই করবে। যেমন ধরেন, কেউ যদি একটা দল, আওয়ামী লীগের কোনো একজন মানুষ যদি একটা দলের কাছে আসে, দল এক্স, এসে বলে যে আমি আপনাদের হয়ে নির্বাচন করতে চাই, আমার এই এই যোগ্যতা আছে এবং এটা আমার অতীত, তাহলে দল সেটাকে প্রসেস করবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের জায়গা থেকে যদি কেউ আসে, হ্যাঁ, আমরা বিভিন্ন সময় দেখি যে নেতার পরিসর বিবেচনায় যে অমুক নেতা 100 জন কর্মী সমর্থক সহ অমুক দলে যোগ দিলেন, বিভিন্ন সময় সংবাদ শিরোনাম হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের এরকম যদি জনবল নিয়ে এসে যোগ দেয়, জামায়াত ইসলামী গ্রহণ করবে? জামাতে ইসলামীতে আসার একটা প্রসেস আছে এবং এই প্রসেসটা মোটামুটি একটু বেশি আমি বলবো যে ডিটেইলড। কীরকম? যেমন ধরেন, আপনি দেখেছেন মেজর আখতারুজ্জামান এসে জয়েন করেছেন, যিনি বিএনপি থেকে 7 বার বহিষ্কৃত হয়েছেন বলে কথা আছে। তো তাকে তিনি যখন এখানে এসে যুক্ত হতে চাইলেন, তাকে কি জামাত ফিরিয়েছে এবং তার অতীতকে কি যাচাই করে নাই? সবগুলো জবাবই হচ্ছে করেছে এবং ফিরায়নি। কিন্তু তাকে কি নেতা হিসেবে ডিক্লেয়ার দিয়েছে? না। তাকে এই প্রসেসটার মধ্য দিয়ে যেতে হবে, কারণ একটা দলের ফিলসফি বোঝার জন্য একটা টাইম লাগে, একটা ধরনের ম্যাচিওরিটি লাগে এবং একটা সার্কেলে তাকে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে যেতে হবে। সুতরাং এখানে বিষয়টা এরকম না যে কেউ আসলে অবারিত দ্বার। কিন্তু বিশেষ করে কার ক্ষেত্রে বলছি, যাদের ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেছেন, তারা যদি আসেন, তাদেরকে তাদের অতীত দেখা হবে। আমি এখনও এরকম কেউ এসেছেন কিনা আমি জানি না আসলে, কিন্তু আমি যতটুকু বুঝি জামাত ইসলামের আন্দোলনকে, আমার মনে হয় তার অতীত দেখা হবে যে তার ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে, তাকে তো একই প্রসেসের মধ্য দিয়ে ঢুকতে হবে। তিনি ঢোকা মাত্রই নেতা হয়ে যাবেন না। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময় জামায়াত ইসলামের যারা আওয়ামী লীগে গিয়ে যোগ দিয়েছিলেন, নেতা কর্মী, তারা যদি ফিরতে চায় তখন ইট ডিপেন্ডস। আমরা দেখেছি যে দল কিরকম চিন্তা করে। বিভিন্ন পর্যায়ের বেশ বড় নেতা শিফটের পর আওয়ামী লীগের বড় নেতা হয়ে গেলেন। বড় নেতা, জামাতের বড় নেতা বলতে আমি কেন্দ্রীয় বলছি না, এলাকা পর্যায়ে রোকন আছেন। আচ্ছা, তো আমি একদম যদি কুষ্টিয়া জেলার রোকন নওশের আলী, হ্যাঁ, তিনি যোগ দিয়েছিলেন, হ্যাঁ, মাউল আলম হানিফের হাত ধরে, এরকম বেশ কিছু নাম বলা যাবে। তো এই যে শিফটিংগুলো সেই সময়টাতে যেগুলো হয়েছিল, তারা যদি ব্যাক করতে চান, আমার মনে হয় সবার ক্ষেত্রে একই কথা। তো সেই ক্ষেত্রে এই যে শিফটিং, হ্যাঁ, আমরা দেখেছি যে এই সময় পর্যন্ত এই ধরনের শিফটিং হয়নি, আপনি নিশ্চিত? আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি বা বিভিন্ন অঙ্গন যদি আমরা দেখি, আমরা দেখব যে ছাত্র শিবিরের যেই নেতৃবৃন্দকে আমরা সামনে পেলাম, তারা ছাত্র লীগের সঙ্গে যুক্ত ছিলেন, তারপর তারা ছাত্র শিবিরে আত্মপ্রকাশ করলেন। এই যে বিষয়টা, এবং খুব কোট আনকোট গুপ্ত রাজনীতি বা আমরা দেয়ালের লিখন দেখি, এটা নিয়ে বেশ একটা হইচই, চট্টগ্রাম সিটি কলেজে মারামারি পর্যন্ত। তো এই যে রাজনীতির যে এই ধারাটা,
সেক্ষেত্রে এই খোলস বদল, আমি একটু আগে যেটা বলছিলাম, দল বদল পোশাক বদলের মতো একটা খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তো এখানে আদর্শ ঠিক কোথায় থাকে? এই জায়গাটাকে বুঝতে হলে আমাকে আসলে আমি আপনাকে যদি বোঝাতে চাই, আমাকে ওই জায়গাটায় যেতে হবে যে একটা ছেলে গ্রাম থেকে এসেছে বা মফস্বল থেকে এসেছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে হলে একটা সিট পেয়েছে এবং সেখানে সে থাকতে চায়, অথবা পায় নাই, হয়তো গণরুমে সিট পেয়েছে, সেখানে সে থাকতে চায়। তার কেমিস্ট্রিটা কি? তাকে এটা মানতেই হয় যে যে ক্ষমতাসীন দল থাকবে সেই দলের মিছিলে তাকে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, এবং কখনো কখনো তাকে কোনো ছোটোখাটো পদও দেওয়া হবে তার মেধা থাকলে, অথবা তাকে সেরকম নোটিসেবল মনে হলে। না করলে কি হবে? সে কিন্তু হলে থাকতে পারবে না। অথবা কখনো কখনো জানের রিস্ক তার সামনে চলে আসবে। আপনি আমার ক্যাম্পাসের দিকেই তাকান, আবরার ফাহাদকে আমরা তো দেখেছি, সে ইভেন কোনো কিছুতে জড়িতও ছিল না, এবং সে ইভেন সরকারের বিরুদ্ধেও কিছু বলে নাই। ভারত বিরোধী একটা কথা বলাতে তাকে তুলে নিয়ে ক্ষমতাসীন দলের ছেলেরা একই সাথে পড়া, আমাদের লজ্জা করে তাদের কথা বলতে যে তারা কোনো বহিরাগত না, একই বিশ্ববিদ্যালয়ের, এবং এমন একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের টপমোস্ট বিশ্ববিদ্যালয় বলা যায় যেটাকে, সেটার ছাত্ররাই তাকে পিটিয়ে মেরে ফেললো এক রাতে। আচ্ছা, এই রিস্কটা সামনে থাকলে একটা ছেলে অ্যাক্ট করতে বাধ্য হয়। ছাত্র দল কিন্তু এটা করেনি। আসি, হ্যাঁ, বা বাম না, এই কথাটা ভুল সংগঠনগুলো, বাম সংগঠনগুলো তারা কিন্তু কোএক্সিস্ট করেছে, পিটুনি খেয়েছে, হ্যাঁ, হাসপাতালে গিয়েছে প্রতিনিয়ত। হ্যাঁ, এখানে অনেকগুলো ব্যাপার, আমি আমার কথা শেষ করি। এবং সেইখানে সে কি করেছে? হ্যাঁ, হতে পারে সে হয়তো এলাকা থেকেই শিবির করতো, অথবা ক্যাম্পাসে এসে শিবিরকে দেখেছে, শিবির করেছে, কিন্তু প্রকাশ করতে সাহস পায় নাই। এটাকে আপনি দল বদলের নর্মাল, এই যে বড় সংগঠনগুলো, বড় দলগুলোর যে দল বদলের যে কালচার, যেটাকে আপনি বলছেন পোশাক পরিবর্তনের মতন, এই কাতারে ফেরে দেওয়াটা ঠিক হবে না। দুই, বাম দলগুলো কখনোই ক্ষমতাসীনকে চ্যালেঞ্জ করেনি, বিশেষ করে বাম দলগুলো ক্ষমতাসীনকে, আমরা যেটা সামনে যেটা এসেছে সেটা হলো যে পুরো পিরিয়ডটার মধ্যে সুন্দরবন বা হচ্ছে আপনার বিভিন্ন কজে যে মুভমেন্টগুলো, সেটা তো লেফট ওরিয়েন্টেশন থেকে বারবার জেনারেট হয়েছে। জি, আসছি, আমি ছাত্রদের কথা বলছি, ক্যাম্পাসের কথাই বলছিলেন তো। সেখানে কিন্তু শুরু থেকেই শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে বাম দলগুলোর জোট ছিল, সুতরাং এখানে তো ক্ল্যাশ হওয়ার প্রশ্নই আসে না, তাদের পরিচয় লুকানোরও প্রশ্ন আসে না। ছাত্রদল কি করেছে? ছাত্রদল কি দল পরিবর্তন করেছে, কিংবা যেটাকে আপনি গুপ্ত রাজনীতি বলছেন সেটা করেছে? 100% করেছে। এবং সেটার ফল আমি আপনাকে বলি, 24-এর গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে কমিটি দেয়া হলো, সেখানে 70 জনের বেশি পাওয়া গেল যারা ঠিক 24-এর আগে ছাত্রলীগের কমিটিতে ছিল। এইগুলো নিয়ে যখন আমরা প্রশ্ন করছিলাম, তখন বিএনপি থেকে, ছাত্রদল থেকে বলা হলো যে তারা আমাদেরই লোক ছিল, কিন্তু তারা হয়তো ওই সময় পরিচয় ফ্ল্যাশ করতে পারে। একটা ঘটনা আছে, 70 জন। আমি যদি এখানে বলি যে প্রায় মনে হয় এটা 200 জনের মধ্যে এই সিনারিওটা হচ্ছে 70 জন। সুতরাং এখানে একটা মানে দীর্ঘশ্বাসের বিষয় কি জানেন? যে কোনো আন্দোলন, যে কোনো সরকার বিরোধী আন্দোলনে আসলে এই ধরনের ক্যামোফ্লেজ ইউজ করা হয়, এবং আমরা সব সময় দেখেছি যে যখন যুদ্ধটা পজিটিভ হয়, যুদ্ধের পরিবর্তনটা, রেজাল্টটা পজিটিভ হয়, তখন এই কাজগুলো যারা করেছেন আন্ডারকভার, তাদেরকে আমরা দেখেছি গ্লোরিফাই করতে। আমরা আগরতলা ষড়যন্ত্র মামলার কথা জানি না, যেটা একটা সত্যিকারের মামলা ছিল, কিন্তু সেখান থেকে যখন শেখ মুজিবকে দেশের মানুষ ফেরত চাইছিলেন, তখন তারা কোন স্পিরিটে চেয়েছেন? তাকে তো হিরো বলছিলেন, তাই না? এবং পরবর্তীতে এটা সত্যি হিসেবেই প্রমাণিত হলো যে এরকম একটা ষড়যন্ত্র বা এরকম একটা কাজ সেখানে হচ্ছিল। আপনি আসেন 24-এ আমরা কি করলাম? যারা এই এত বছর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসগুলোতে একই সাথে অবস্থানও করেছেন, কাজও করেছেন, তাদেরকে আমরা ভিলিফাই করতে শুরু করলাম। এবং যেখানে ছাত্রদলেরও স্টেক অলমোস্ট সমানই বলবো আমি, অথবা বেশিই হতে পারে, কারণ তারা সংখ্যায় বেশি, তারা বললেন যে ওরা হচ্ছে গুপ্ত। তো এই কেমিস্ট্রিটার আমি আসলে কোনো মানে বুঝি না। এটার দায়িত্ব দুই পক্ষকেই নেওয়া উচিত ছিল, যে হ্যাঁ আমরা পরিচয় লুকিয়ে কাজ করেছি, কারণ আমাদের আর কোনো উপায় ছিল না। আপনি দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই আন্দোলন চলার সময় বলেন নাই
যে এটাতে আমাদের কোনো অংশ নাই, বিএনপি এখানে অংশগ্রহণ করছে না বলেছেন। তার মানেটা কি? আমরা চেয়েছিলাম, সবাই মিলেই চেয়েছিলাম যে এখানে কোনো রাজনৈতিক হিন্টস না থাকুক, এটাকে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম। এটাকে কি আপনি ট্যাকটিক্স বলবেন নাকি এটাকে আপনি গুপ্ত রাজনীতি বলবেন? আমি বলবো যে এটা একটা চরম অবিচার, যেটা সব দল এটার ব্যাখ্যা জানে, কিন্তু চাপিয়ে দেওয়া হলো উদ্দেশ্যমূলকভাবে, এটাকে শিবিরের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এটা অন্যায়। চাপিয়ে দেওয়ার কারণটা কি? রাজনৈতিক প্রতিপক্ষ দেখেন, যখন ফেসিস সামনে ছিল আমরা সবাই একসাথে ছিলাম। যেই আমরা শত্রুটা দূর করতে পেরেছি তখন একটা শত্রুর অভাব বোধ করলাম তো, এবং দেখছিলাম যে পলিটিক্সে এখন আমরা একজন আরেকজনের অপোনেন্ট, তখন আমরা আরেকটা পক্ষকে ছোট করতে শুরু করেছি। এবং আমি বলবো খুবই উদ্দেশ্যমূলকভাবে এই শব্দটা ব্যবহার করা শুরু হয়েছে, এবং খুবই দুঃখজনক হচ্ছে যে প্রধানমন্ত্রী এটাকে ব্যবহার করেন। নির্বাচনের আগেও করেছেন, নির্বাচনের পরেও করছেন। এটার ফলাফলটা ভালো না। ফলাফল কি হতে পারে? ফলাফল সবচাইতে মজার যেটা হতে পারে সেটা হচ্ছে যে বিএনপির বিভিন্ন দল এখন একজন আরেকজনকে গুপ্ত বলছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। আমি এরকমই একটা সাক্ষাৎকার দিয়েছি একটা নিউজ চ্যানেলে। তো যিনি আমার সাক্ষাৎকার নিয়েছেন তিনি জার্মানি থেকে নিয়েছেন, এবং তিনি দীর্ঘদিন ধরে এই জায়গাটায় এই কাজটা করছেন একটা খুব রিনাউন্ড একটা চ্যানেলে। তো উনি আমার এক লাইনের একটা প্রশংসা করে তার নিজের ওয়ালে এই পডকাস্টটা শেয়ার করেছেন, পডকাস্ট বা সাক্ষাৎকার যেটাই বলেন। নিচের কমেন্ট সবাই বলছে আপনি তো গুপ্ত জামাত। এই টুলটা আসলে দেশের মানুষের হাতে কে তুলে দিয়েছেন? দুঃখজনক হলেও সত্যি যে সবচাইতে দায়িত্ববান যে মানুষটা, প্রধানমন্ত্রী, এটা দেশের মানুষের হাতে মুখে তুলে দিয়েছেন। এটার ফল হিসেবে তার দলেই একজন আরেকজনকে যখন অবিশ্বাস করা শুরু হবে তখন হয়তো তিনি একটু বুঝবেন যে এই কাজটা আসলে ঠিক হয় নাই। আচ্ছা, আমরা মোটামুটিভাবে, আমি একদম শেষ প্রশ্ন হিসেবে যেটা করতে চাই যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিক বা না নিক, জামায়াত ইসলামীর প্রার্থী থাকছে এবং আপনি আশাবাদী যে নারী প্রার্থী হয়তো দেখা যেতে পারে এই বিষয়টা। সেখানে আসলে উদাহরণ হিসেবে যদি আমি বড় শহর হিসেবে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট এই অঞ্চলগুলোর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কতগুলোতে মেয়রের জায়গায় আমরা জামাত প্রার্থীকে বা জামায়াত ইসলামীকে পেতে পারি? আপনার কি মনে হয়? দলের একজন রাজনীতিক হিসেবে না, জামায়াত ইসলামী উইনার পজিশনে কতটুকু আশাবাদী? কয়টা জায়গায়? আচ্ছা, ফেয়ার ইলেকশন হলে আমি বেশ কয়েকটা জায়গার ব্যাপারেই আশাবাদী। কি? বিশেষ করে ঢাকার 2টো আসনের ব্যাপারেই আমি আশাবাদী, ঢাকার 2 পাশের ব্যাপারে। আমার পুরো দেশের সবগুলোর ব্যাপারে ধারণা কম। তো আমার মনে হয় যে আমরা কে জিতবে বা আমার দল জিতবে কিনা এটার চাইতে বড় হচ্ছে আমি একটা ফেয়ার ইলেকশন দেখতে চাই। কেন বলছি? কারণ হচ্ছে আমরা এই সরকার দায়িত্ব গ্রহণের পরে 2টা উপনির্বাচন দেখেছি, 2টা জায়গায়, শেরপুর এবং বগুড়ায়, এবং 2 জায়গায় অত্যন্ত দুঃখজনক ঘটনা দেখেছি। কেন্দ্রে মারামারি থেকে শুরু করে গুরুতর আহত হয়ে যাওয়া, এবং যে প্রার্থী মারা গেছেন শেরপুরে, তিনি মারা যাওয়ার কারণেই তো উপনির্বাচন দিতে হচ্ছে। সেখানে আসলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল এবং বিভিন্ন রকমের ঘটনার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। তো নির্বাচিত সরকারের সময় আসলে এই রিস্কটা যেমন থাকে, এটাও যেরকম সত্যি কথা, একই সাথে ইলেকশন কমিশনকে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বডি হিসেবে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে দেখতে চাই। এই জায়গায় আমার কনসিডারেশন হচ্ছে যদি ফেয়ার ইলেকশন হয়, বাই দ্য ওয়ে এটা আমি ন্যাশনাল ইলেকশনের আগেও বলেছি যে যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে কে কোথায় জিতলো এটার চাইতে আমার পার্সোনাল গেইন হবে যে আমার দেশ একটা ফেয়ার ইলেকশনের পথে হাঁটতে পেরেছে। আর আমি যেহেতু ঢাকার 2 আসনের অবস্থা জানি, আমি ঢাকার ব্যাপারেই বললাম, আর কোনোটার ব্যাপারে এই মুহূর্তে বলতে পারছি না। ধন্যবাদ মার্দিয়া মমতাজ। সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং এই মুহূর্তে আসলে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি, পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন ইত্যাদি। এবং সেইখানে একটা বিষয় আলোচনায় স্বাভাবিকভাবেই এলো যে সদ্য সাবেক যে রাষ্ট্রপতি তিনি কি আইনের আওতায় তিনি যাবেন কিনা। সেইখানে জামায়াত ইসলামীর অবস্থান বা এই বিষয়ে মার্দিয়া মমতাজ যেটা বললেন যে
যেই দায়মুক্তির যে পিরিয়ড সেটার আগে বা পরের যেই অপরাধ যদি তিনি করে থাকেন সেটার জন্য অবশ্যই তিনি হচ্ছে আইনের আওতায় যাবেন এবং তারা সেটাই চান। আর দ্বিতীয় যে জায়গা, স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, বা তাদেরকে বাধা দেওয়া হোক বা তাদেরকে যেন অংশ নিতে দেওয়া না হয়, সেই বিষয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে ইসিতে যে প্রস্তাব গিয়েছে সেটার বিষয়ে তিনি পূর্ণ অবহিত না হলেও তিনি প্রসঙ্গটিতে আলোচনা করেছেন। এবং মুখ্য বিষয় হলো যে কিছু সংকট রাইজ করার আশঙ্কা থাকলেও যে এই জায়গাটাকে আসলে তিনি ওভাবে পুরোপুরি ছাড় দেওয়ার জন্য প্রস্তুত নন। তবে রিকনসিলিয়েশনের মেথড বা এই জায়গাগুলোর প্রতি এগুলোকেও আমলে রাখার কথা তিনি বললেন। আপনারা কি মনে করছেন দেশের রাজনীতি, সামনে স্থানীয় সরকার নির্বাচনের পরিসর বা আদৌ তিনি যেটা বললেন যে একটা ফেয়ার ইলেকশন, সে ফেয়ার ইলেকশন হবে কিনা আপনারা কি মনে করেন? জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।